নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বর্ষেলের বিড়ম্বনা। বর্ষেল অর্থাৎ বড়শি ও ছিপ দিয়ে মাছ মারতে যে পটু, এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী। লাঠি যে চালাতে পটু সে হলো লেঠেল, ছিপ বড়শি বাইতে যে পটু সে হলো বর্ষেল। এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই বর্ষেল কথাটির অর্থ জানা নেই হয়তো। প্রসঙ্গক্রমে এই কথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সবাই লেঠেল নয়, তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বর্ষেল নয়। আমাদের গায়ের রামহরি হোড় নামজাদা বর্ষেল। আশপাশের 10খানা গাঁয়ের মধ্যে তার নাম বর্ষেল হিসেবে প্রসিদ্ধ। তাঁর ব্যবহার করলাম এজন্যে যে রামহরি বনেদি ব্রাহ্মণ ঘরের সন্তান আমাদের গাঁয়ের। লম্বা চওড়া দশাশয়ী চেহারা, বড় বড় গোঁফ, চোখ বড় বড় ও রাঙা। আমরা ছেলেপুলের দল তাকে যথেষ্ট ভয় করে চলি, বড্ড রাশভারী লোক। আগে অবস্থা খুব ভালো ছিল, এখন বিষয় সম্পত্তির সামান্যই অবশিষ্ট আছে, তারই আয় অতি কষ্টে সংসার চলে। রামহরি জীবনে কারো চাকুরি করেননি, এখন তিনি 50 বছরে পদার্পণ করেছেন, সুতরাং এ বয়সে পরের দাসত্ব আর স্বীকার করবেন না এটা নিশ্চয়ই। কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি। বহু লোক এ বিষয়ে তার পরামর্শ নিতে আসে। হ্যাঁ হড়মশাই, গাঙে কি চার করে রাখবো আজ? কিসের চার দিচ্ছ? আগে গোবর আর কেঁচো। নতুন বর্ষার জল, তুষ আর কুঁড়ো দাও। তার অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত, কে তার কথার প্রতিবাদ করতে সাহস করবে? হড়মশাই জীবনে অনেক আশ্চর্য ধরনের বড় মাছ ধরেছেন, তার মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয়। অবশ্যই আমাদের মতো ছেলে মানুষের সঙ্গে সেসব গল্প তিনি কখনো করতেন না, বড় লোকেদের সঙ্গে বসে বলতেন, আমরা বসে বসে শুনতাম। এসব 25 বছর আগেকার কথা বলছি, আগেই বলে রাখি। আমার তখন 12-13 বছর বয়স। আষাঢ় মাস, খুব বর্ষা হয়ে গিয়েছে, মাঠে ডোবায় জল থই থই করছে। হাবুল বললে, মাছ ধরতে যাবি সন্তুদা? জোটেমারির খালে বড় বড় বান মাছ আর জিওল মাছ পড়ছে। কে বললে? কাল গোপাল আর নেড়া কাকা এই বড় বড় বান মাছ ধরে এনেছে। তোর বড় ছিপ আছে? আমার একখানা দিবি? 2খানা মোটে আছে, বাকি 3খানা পুঁটি মাছ ধরা ছিপ। বেলা 3টের পর আমরা 4 জন সমবয়সী বন্ধু জোটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রামহরি হোড় সেখানে তার লম্বা লম্বা ছিপগুলো নিয়ে দস্তুর মতো 4 কাঠি পুঁতে এক মনে গম্ভীর মুখে একা বসে। সন্তু প্রশংসা সূচক বিস্ময়ের সুরে বললে, রামহরি জ্যাঠা মাছ ধরছে। আমি বললাম, কই? ওই দেখ, ওই গাছের নিচে। আমার মাথায় এক দুষ্টু বুদ্ধি জাগলো। মস্ত বড় বর্ষেল রামহরি জ্যাঠা দস্তুর মতো 4 কাঠি পুঁতে মাছ ধরতে বসেছেন। যদি মাছ ধরতে হয় তবে ওর আশেপাশে বসে, নয়তো মাছ হবে না। যে যে সাধনায় সিদ্ধ তার শরণাপন্ন না হলে সে সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। আমি বললাম, চল রামহরি জ্যাঠার ডাইনে ওই ফাঁকা জায়গাটায় ছিপ ফেলি। হাবুল বললে, উনি যদি বকেন? বকেন তো বকবেন, দেখছিস না ওর চারে বড় বড় সব মাছ আসতে শুরু করেছে। অমন ওস্তাদ এদেশে নেই, কি দিয়ে চার করতে হয়, কিসে বড় মাছ আসে, এ উনি যেমন জানেন এমন কেউ জানে না। আমরা পাশে বসবার উদ্যোগ করছি, রামহরি বর্ষেল কিন্তু সেটা তত প্রীতির চোখে দেখলেন না।
একটা কারণ হচ্ছে তিনি মাছ জড়ো করবার মশলা ছড়িয়েছেন জলে, এখন অন্য কেউ এসে তার তৈরি জমিতে চাষ করুক এটা তিনি পছন্দ করলেন না। দ্বিতীয়ত আমরা চঞ্চল বালক, তার মতো চুপচাপ বসে থাকতে পারবো না, গোলমাল করবই, তাহলে মাছ আসবে না চারে, ভয় পেয়ে ভেসে যাবে। রামহরি হোড় তুরীয় অবস্থা থেকে নেমে এসে আমাদের দিকে চেয়ে বললেন, এই ওখানে বসবি নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনার পায়ে পড়ি, কিছু বলবেন না আমাদের। রামহরি বিরক্তিপূর্ণ মুখে বললেন, যত আপদ, আর জায়গা পেলি নে। আচ্ছা চুপ করে বস, কেউ কথাটি কইবি নে। কিছুক্ষণ কেটে গেল, প্রায় আধ ঘন্টা ছিপ ফেলেছি আমরা, কিন্তু একটা মাছও ঠোকরায়নি। গোলমাল না করি কথাবার্তা চলছে সমানে। ক্রমে কথাবার্তার সুর চড়ল। পচা বললে, ওই ক্ষেতটাতে কাঁকুর হয়েছে, সন্তু যা গোটা চারে কচি দেখে কাঁকুর তুলে আন। রামহরি বর্ষেল ওদিক থেকে ধমক দিয়ে বললেন, এই এসব কি হচ্ছে? আমরা ধমক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। ইতিমধ্যে হাবুল আর পচা বাবলা কাঁটার নিচু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাঁকুড়ের ক্ষেতে ঢুকে পড়ল এবং তিনটে বড় বড় কাঁকুর নিয়ে আমাদের কাছে ফিরে এলো। গন্ডগোল বাঁধল কাঁকুরের ভাগ নিয়ে। আমি বললাম, তোমরা ভাগ বেশি নেবে কেন? সমান ভাগ করো। আমি তোমাদের ছিপ নিয়ে চৌকি না দিলে তোমরা কাঁকুর আনতে পারতে? পচা বললে, আমি বড়টা তুলেছি, ওটা আমার। জ্যোতিষ নাপিতের ছেলে কেষ্ট বললে, তা কেন, সমান ভাগ হবে। রামহরি আবার ধমক দিয়ে বললেন, ওসব কি হচ্ছে রে? মাছ ধরতে এসেছিস না কাঁকুর খেতে এসেছিস এখানে? আমি বললাম, মাছ মোটে ঠোকরাচ্ছে না জ্যাঠামশাই। কি করে মাছ ঠোকরাবে? তোমাদের তো মাছ ধরা নয়, মাছ ধরা খেলা। কি জানিস তোরা মাছ ধরা? সবকটাতে জুটে হুটোপাটি করছিস আর কাঁকুর চুরি করছিস পরের ক্ষেত থেকে। মাঝে পরে আমারও মাছ হলো না তোমাদের গোলমালে। নইলে যা চার করেছিলাম, কুঁড়ো দিয়ে আর পুরনো তেঁতুল। রামহরি হঠাৎ চুপ করে গেলেন। উত্তেজনার মুখে মৎস্য শিকারের গুহ্য তত্ত্ব প্রকাশ করে ফেলেছিলেন আর একটু হলে। আমি চুপি চুপি বললাম, ওই শুনে রাখ, কুঁড়ো আর পুরনো তেঁতুল এই দিয়ে চার করতে হবে, বুঝলি তো? ভুলে বলে ফেলে দিয়েছেন। হাবুল ছিপ একখানা জল থেকে তুলে বললে, মাছ মোটে ঠোকরাচ্ছে না। রামহরি তাচ্ছিল্যের সঙ্গে ছিপটার দিকে চেয়ে বললেন, ও কি বহর দিয়েছিস? তোদের সবই হলো ছেলে খেলা, জল মেপে বহর দিতে হয়। আমি আগ্রহের সুরে বললাম, সে কি করে করতে হয় জ্যাঠামশাই? জল মেপে নিসনি? তা তো জানি না। রামহরি দাঁত খিচিয়ে বললেন, তা জানবে কেন, জানো খালি কাঁকুর চুরি করতে। ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজেছে, সেখানে ফাতনা তুলে বাঁধো, তাকে বহর দেওয়া বলে। দেখি। আমি ছিপ তুলে দেখাতে রামহরি বর্ষেল সেদিকে চেয়ে গম্ভীরভাবে বললেন, 2.5 হাত বহর দে। সম্ভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল। রামহরি বর্ষেল স্বয়ং আমাদের বহর সম্বন্ধে উপদেশ দিয়েছেন, এইবার মাছ না হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পরে আমাদের মধ্যে আবার গুঞ্জন রব উত্থিত হলো এবং খুব শিগগির সে গুঞ্জন কলরবে পরিণত হয়ে গেল। এবার গোলমাল বাঁধলো ছিপের বহর নিয়ে। প্রত্যেকে দোষ ধরতে লাগলো। পচা বললে, আমায় ছিপ দাও, আমি নিজে বহর দিই। আমি বললাম, তুই কি বুঝিস বহরে? আমায় দে, দিয়ে দিচ্ছি। থাক, তোর আর ওস্তাদি করতে হবে না, ঢের হয়েছে। মুখ সামলে কথা বলবি সন্তু, তুই মুখ সামলে কথা বল। আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে। রামহরি বললেন, কি বিপদেই পড়েছি এদের নিয়ে, আজ যে আমার চার করাই মাটি হলো দেখছি এদের জ্বালায়। তোরা বাবু অন্য জায়গায় যা, ওঠ এখান থেকে, বেরো। আমরা তাড়া খেয়ে ছিপ গুটিয়ে সেখান থেকে উঠে আর কিছু দূরে গিয়ে বসলাম। একটা কাশ ঝোপের আড়াল থাকার দরুন সেখান থেকে রামহরি বর্ষেলকে ভালো করে দেখা যায় না। আরো কিছুক্ষণ কেটে গেল। সামনের ছোট খালে কচুরিপানার দামে নীল ফুল ফুটেছে। বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায়। ওপারের চরে আরামডাঙ্গা গ্রামের বাঁশ, খেজুর, তাল গাছের শীর্ষ
বৃষ্টি ধোয়া নীল আকাশের তলায় একটি শ্যামল সরল রেখা রচনা করেছে। দু একটা সাদা বক জলের ধারে পানা শ্যাওলার দামের উপর চড়ে বেড়াচ্ছে। হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রামহরি জ্যাঠার দিকে চাইলাম। তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় ছিপ দু হাতে হ্যাঁচকা টান মেরে তুললেন। এটুকু আমরা দেখলাম। তারপর তিনি বলে উঠলেন, যা। হাবুল বললে, রামহরি জ্যাঠা মস্ত বড় মাছ বাঁধিয়েছে, চল গিয়ে দেখি। সবাই মিলে তখনই ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড মাছ বেঁধেছিল ওর ছিপে, কিন্তু উনি টান দিতেই ছিপের আগা ভেঙে নিয়ে মাছটা পালিয়েছে। সত্যি দেখি বড় একটা ছিপের আগার দিকটা ভাঙা, ছিপটা হাতে করে বোকার মতো রামহরি দাঁড়িয়ে। আমাদের দেখে বিরক্তি শুনে ঝাঁঝের সঙ্গে তিনি বললেন, তোদের জন্য আজ সব মাটি, না দিলি চারে মাছ আসতে, না দিলি সুস্থ হয়ে মাছ ধরতে। সেই বেলা 3টে থেকে পেছনে লেগেছিস বাপু, মাছ ধরতে আসিস কেন তোরা? কি বুঝিস মাছ ধরার? এ কি ছেলের হাতে পিঠে? এত বড় মাছে খেলে তোদের জ্বালায় তুলতে পারলাম না, সুতো কেটে নিয়ে পালিয়ে গেল। না, আজ আর মাছই ধরবো না, কাল থেকে আমার ত্রিসীমানায় বসতে দেবো না, এই বলে দিচ্ছি। রামহরি জ্যাঠার যত রাগ আমাদের ওপর এসে পড়েছে বুঝলাম, নইলে তার মাছ পালিয়ে গেল সুতো কেটে, তাতে আমাদের অপরাধ কোথায়? হাবুল নিচু স্বরে বললে, বারে, উনি পচা সুতো নিয়ে মাছ ধরতে এসেছেন, তাতে আমাদের দোষ বুঝি? আমরা মাছকে শিখিয়ে দিইনি তো। যা হোক, রামহরি জ্যাঠা তো ছিপ গুটিয়ে চলে গেলেন। তারপরেই যে ঘটনাটি ঘটল, আমাদের মতো বালকের জীবনে সেরূপ ঘটনা আর কখনো ঘটেনি। রামহরি জ্যাঠা চলে যাওয়ার মিনিট 15 পরে হঠাৎ আমার নজর গেল বাঁ দিকের শ্যাওলা দামের ধারে একটা সাদা সরের ফাতনা একবার ডুবছে একবার উঠছে। আমার কথায় হাবুলও সেদিকে চেয়ে দেখলে ফাতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগলো, অথচ খালের স্রোত তো এখন উল্টো দিকে বইছে। তবে ফাতনা ডাঙার ধারে আসছে কিসের জোরে? হাবুল বললে, তাই তো সন্তুদা, ওটা কি হচ্ছে? হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম, রামহরি জ্যাঠার সেই ছিপের ফাতনা, বড় মাছ ওর তলায় বড়শিতে বেঁধে আছে। কথাটা যেমন মনে হওয়া, আমার সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁঝ বেরিয়ে গেল। ততক্ষণ সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। হাবুলকে বললাম, রামহরি জ্যাঠার সেই মাছটা ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে, জলে নাম সবাই। হাবুল বললে, পচা, তুই ছেলে মানুষ আছিস, পরনের কাপড় খুলে ফেল, মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধরতে হবে। আমি বললাম, ভারী মাছ, খুব সাবধানে তোলবার চেষ্টা করো, জলের তলায় ওর কুমিরের মতো শক্তি। সবাই মিলে জলে নামলাম। ফাতনা ধরে সন্তর্পণে টান দিতেই জলের তলায় প্রকাণ্ড মাছ ঝটপট করে উঠে জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিলে। আমাকে তো টেনেই নিয়ে গেল কিছু দূর। হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখলে, বললে, টান দিস নে, সুতো ছিঁড়ে যাবে, মস্ত মাছ, সাবধানে তুল। প্রায় মিনিট 15 ধরে মাছটা জুঝলো। যারা কখনো বড় মাছ ছিপে ধরেছে তারাই জানে এ ব্যাপার কি। একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না, চুমো চুমো ছুটলো বেশি জলের দিকে। তার চেয়েও ভয় ছিল ঘন কচুরিপানার দামের নিচে গিয়ে লুকুলে এ মাছের আর সন্ধান পাওয়া যাবে না। অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগলো। মুখে 2.5 ইঞ্চি বড়শি নিয়ে কতক্ষণ পারবে? মাছ অবসন্ন হলে ক্রমশ আপনি ডাঙার কাছে আসে। পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরলো। আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার ওপরে। টেনে ডাঙায় তুলে দেখি সের 5 আন্দাজ ওজনের রুই মাছ। গ্রামে ঢুকবার পথেই রামহরি বর্ষেলের ঘর। তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে। রামহরি জ্যাঠা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন। আমরা হই হই করে আসছি দেখে তিনি জিজ্ঞেস করলেন, এরে, মাছ পেলি নাকি? আমাদের উদ্দেশ্য ছিল তাই,
রামহরি জ্যাঠার নাকের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব। দাওয়া থেকে নেমে এসে রামহরি বললেন, এত বড় মাছটা তোরা কোন ছিপে ধরলি? তোদের সঙ্গে তো বড় ছিপ ছিল না। আমি বললাম, হরকোলা বড়শির একখানা ছিপ আছে, এই যে। রামহরি হাজার হোক ওস্তাদ বর্ষাল তো আশ্চর্য হয়ে বললেন, মাছটা নিতান্তই তাহলে মরণ ছিল। হরপোলা বড়শিতে 5 সের রুই মাছ ওঠে, এ কখনো সম্ভব হয় না। তোদেরও ছেলে খেলা করতে গিয়ে এত বড় মাছটা জুটে গেল অমনি অমনি, নইলে ও মাছ হরপোলা ছিপে ডাঙায় ওঠানো তোদের সাধ্য ছিল? ওই যে বললাম, মাছটার কপালে নিতান্তই মৃত্যু ছিল আজ। বাড়ি ফিরে রামহরি জ্যাঠার বাড়ি আমরা শেড়দেরে কাটা মাছ আর মুড়োটা পাঠিয়ে দিলাম। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বর্ষেলের বিড়ম্বনা। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।